অ্যাডিলেডের ওসবোর্ন শিপইয়ার্ডের কাছে পাবগুলোতে গেলে ইদানিং না এক অদ্ভুত উত্তেজনা টের পাওয়া যায়। হ্যাঁ, সিডনি হারবারে নোঙর করে থাকা এইচএমএস ওয়ালার সাবমেরিনটির দিকে তাকালে মনে হয় যেন গত শতাব্দীর কোনো এক জং ধরা স্মৃতি। একদম। কিন্তু আড্ডার বিষয়বস্তু এখন আর এই পুরনো জাহাজগুলো নয়, বরং এমন এক সার্বভৌম ক্ষমতার স্বপ্ন যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। কয়েক বিলিয়ন ডলারের অগ্রিম পেমেন্ট দিয়ে কেবল মাটি খোঁড়া শুরু হয়েছে সেই কাল্পনিক যন্ত্রগুলো তৈরির জন্য। দৃশ্যটা অনেকটা ২০২১ সালের সেই সকালটার মতো। মানে এক সকালে অস্ট্রেলিয়া যখন ফ্রান্সের সাথে বিলিয়ন ডলারের চুক্তিতে দায়বদ্ধ, ঠিক বিকেলের মধ্যেই সেই পুরনো সেতু পুড়িয়ে আমরা মুখ ফিরিয়ে নিলাম আমেরিকা আর ব্রিটেনের দিকে। এক চরম ঝুঁকিপূর্ণ জুয়া, যা ইউরোপীয় মিত্রদের ক্ষুব্ধ করেছিল আর বাকি বিশ্বকে ভাবিয়ে তুলেছিল যে আমরা কি এমন কিছু জানি যা তারা জানে না। মাঝখানে যখন ওয়াশিংটন তাদের আমেরিকা ফার্স্ট এজেন্ডা নিয়ে পর্যালোচনার কথা তুলল, তখন ক্যানবেরার নীরবতা ছিল শ্বাসরুদ্ধকর। মনে হচ্ছিল আমাদের বিলিয়ন ডলারের সেই নিরাপত্তা চাদরটি বুঝি এই মুহূর্তেই টেনে নেওয়া হবে। কিন্তু পাশার দান উল্টে গেল এক নিমিষেই। মানে পেন্টাগন থেকে সবুজ সংকেত আসতেই সেই উদ্বেগ বদলে গেল উন্মত্ত খরচে। এখন আমাদের সামনে 235 বিলিয়ন মার্কিন ডলারের এক বিল। অঙ্কটা এতই বিশাল যে তা অবাস্তব মনে হতে বাধ্য। আমাদের বলা হচ্ছে এটি প্রশান্ত মহাসাগরে আমাদের অস্তিত্ব রক্ষার ঢাল। কিন্তু দক্ষিণ অস্ট্রেলিয়ার মাটিতে যখন প্রথম কয়েক বিলিয়ন ডলার ঢালা হচ্ছে, তখন প্রশ্ন জাগে, আমরা কি অস্ট্রেলিয়ার ক্ষমতার এক নতুন যুগ গড়ছি, নাকি নিজেদের এমন এক ভূরাজনৈতিক জোয়ারে বেঁধে ফেলছি যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে আর নেই? সবচেয়ে অবাক করা বিষয় হল এর গতি। সাধারণত কোনো সরকার শিক্ষার জন্য সামান্য বাজেট বাড়ালেও বিরোধী দল চুল ছেঁড়া বিশ্লেষণ করে, মিডিয়া ছিঁড়ে খায়। ঠিক। কিন্তু এই 235 বিলিয়নের চুক্তিতে লেবার পার্টি সায় দিল মাত্র 24 ঘন্টার মধ্যে। কোনো সংসদীয় তদন্ত নেই, কোনো জনবিতর্ক নেই। এমনকি যারা এই চুক্তির মূল কারিগর ছিলেন, যেমন সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন, তারা রাজনীতি ছাড়ার পর সরাসরি যুক্ত হচ্ছেন সেই সব মার্কিন প্রতিরক্ষা সংস্থায় যারা এই চুক্তির সরাসরি সুফলভোগী। এই যে রিভলভিং ডোর বা ঘূর্ণায়মান দরজা দিয়ে সরকারি সেবকরা ব্যক্তিগত মুনাফার দিকে হেঁটে যাচ্ছেন, এটা কি নিছক কাকতালীয়? নিরাপত্তার এই চাদরটি কি আসলেই আমাদের রক্ষা করার জন্য, নাকি এটি কেবল জনগণের ট্যাক্সের বিশাল পরিমাণ অর্থ প্রতিরক্ষা ঠিকাদারদের পকেটে চালান করার এক নিখুঁত কৌশল? আজ আমরা প্রেস রিলিজ আর চকচকে সাবমেরিনের গ্রাফিক্সের আড়ালে থাকা সেই রূঢ় অর্থনৈতিক বাস্তবতাকে ব্যবচ্ছেদ করব। আমরা দেখব কিভাবে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে গণতন্ত্রের সাধারণ জবাবদিহিতাগুলো বাষ্পীভূত হয়ে যায়। চলুন দেখা যাক আমরা আসলে কি কিনছি। এই যে বিশাল অঙ্কের ব্যয়ের কথা বলছিলাম, এটা শুধু কিছু ভাসমান লোহালক্কর কেনার বিষয় নয়। এটা মূলত একটা গোটা অর্থনীতির কাঠামোগত পুনর্গঠন। মানে একটা সম্পূর্ণ নতুন ইকোসিস্টেম তৈরি করা, তাই তো? একদম। এই পুরো ব্যাপারটাকে বুঝতে গেলে আমাদের মিলিটারাইজড নিউ লিবারালিজম বা সামরিকায়িত নব্য উদারনীতিবাদের দিকে তাকাতে হবে। শব্দটা বেশ ভারী মনে হচ্ছে। মিলিটারাইজড নিউ লিবারালিজম। সাধারণ অর্থনীতিতে নব্য উদারনীতিবোধ বলতে তো আমরা বুঝি যে সরকার বাজার থেকে দূরে থাকবে, ব্যবসা করবে ব্যবসায়ীরা, আর রাষ্ট্র শুধু নিয়ম কানুন দেখবে। সাধারণ নব্য উদারনীতিবাদের মূল কথাই হল বাজারকে নিজের মতো চলতে দেওয়া। কিন্তু সামরিকায়িত নব্য উদারনীতিবাদে এসে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে যায়। এখানে রাষ্ট্র হঠাৎ করেই আবার বাজারে প্রবলভাবে হস্তক্ষেপ করা শুরু করে। কিন্তু সেই হস্তক্ষেপ জনগণের মঙ্গলের জন্য হয় না। ঠিক ধরেছেন। এই টাকা দিয়ে নতুন হাসপাতাল, স্কুল বা রাস্তাঘাট তৈরি হয় না, বরং রাষ্ট্রের এই হস্তক্ষেপ ব্যবহৃত হয় ব্যবসা, রাজনীতি এবং সামরিক খাতকে একটা একক শক্তিশালী নেটওয়ার্কের অধীনে নিয়ে আসার জন্য। জনগণের ট্যাক্সের বিশাল পরিমাণ টাকা সরাসরি তুলে দেওয়া হয় গুটি কয়েক বিশাল প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানের হাতে। জাতীয় নিরাপত্তার একটা মোড়ক পুড়িয়ে পুরো ব্যাপারটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে সাধারণ গণতান্ত্রিক জবাবদিহিতার কোনো অস্তিত্বই থাকে না। যেমনটা আমরা শুরুতেই বলছিলাম, একটা দেশে শিক্ষা বা স্বাস্থ্য খাতে যদি $10 মিলিয়ন বাজেট বাড়ানোর কথা ওঠে, সংসদের রীতিমতো যুদ্ধ বেঁধে যায়। প্রতিটি পয়সার হিসাব চাওয়া হয়। হ্যাঁ,
কিন্তু যখন প্রতিরক্ষার নামে $235 বিলিয়ন চেক কাটা হলো তখন কেউ কোনো প্রশ্ন করল না। এখানেই জাতীয় নিরাপত্তার আখ্যানটি একটা জাদুকরী ঢাল হিসেবে কাজ করে। যখনই বলা হয় দেশের অস্তিত্ব হুমকির মুখে, তখন অর্থনীতির সব সাধারণ নিয়ম অকার্যকর হয়ে যায়, আর এই সুযোগটাতেই তৈরি হয় সেই রিভলভিং ডোর। যারা এই বিশাল প্রতিরক্ষা চুক্তিগুলো অনুমোদন করছেন তারা ক্ষমতা ছাড়ার পরপরই ঠিক সেই কর্পোরেশনগুলোতে গিয়ে যোগ দিচ্ছেন। স্কট মরিসনের কথাই ধরা যাক। তিনি রাজনীতি ছাড়ার পর ডাইনাসিস এবং হাডসন ইনস্টিটিউটে যোগ দিলেন। আবার সাবেক রাষ্ট্রদূত আর্থার সিনোডিনোস যুক্ত হলেন এশিয়া গ্রুপে। সরকারি ক্ষমতা ও পদমর্যাদা ব্যবহার করে পরে ব্যক্তিগত পর্যায়ে এমন বিশাল মুনাফার পথ সুগম করার এই প্রক্রিয়াটি প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ। আর এই অবক্ষয়টা শুধু ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ভেতরেও ঢুকে গেছে। এক্সপোর্ট ফাইন্যান্স অস্ট্রেলিয়ার ভূমিকার দিকে তাকালেই সেটা পরিষ্কার হয়ে যায়। এই প্রতিষ্ঠানটি কেন তৈরি হয়েছিল? এর মূল উদ্দেশ্য ছিল ছোট এবং মাঝারি দেশীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে রপ্তানি কার্যক্রমে সাহায্য করা। হ্যাঁ, ধরুন একজন সাধারণ কৃষক বা ছোট উদ্যোক্তা তার পণ্য বাইরে পাঠাতে চায়, রাষ্ট্র তাকে সাহায্য করবে। কিন্তু এখন কি হচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে এই একই প্রতিষ্ঠান রিও টিন্টো বা ফোর্টেস্কিউর মতো বিশাল মাইনিং কোম্পানিগুলোর জন্য রাষ্ট্র পরিচালিত ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে কাজ করছে। ক্রিটিক্যাল মিনারেল উত্তোলনের নামে রাষ্ট্রের অর্থ বা জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে এই বড় কোম্পানিগুলোর প্রাথমিক ঝুঁকি নেওয়া হচ্ছে। খনি থেকে যখন বিশাল মুনাফা আসছে তখন সেই মুনাফা কিন্তু রাষ্ট্রের কোষাগারে যাচ্ছে না, সেটা চলে যাচ্ছে প্রাইভেট শেয়ার হোল্ডারদের পকেটে। অর্থাৎ এখানে পুরো ঝুঁকিটাকে করা হচ্ছে সর্বজনীন বা সামাজিক, আর মুনাফাটাকে করা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত। রাষ্ট্রের টাকা ব্যবহার করে ব্যক্তিখাতের পকেট ভরার এর চেয়ে নিখুঁত আর কোনো উদাহরণ হতে পারে না। এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পর আমরা আসলে কি পাচ্ছি তার বাস্তব চিত্রটি দেখলে হতাশা আরও বাড়ে, বিশেষ করে প্রযুক্তি এবং যন্ত্রাংশ সরবরাহের ক্ষেত্রে। পার্থে অবস্থিত HMAS স্টার্লিং ঘাঁটিতে কর্মরত একজন মেইনটেনেন্স অফিসারের অভিজ্ঞতার কথা যখন দেখছিলাম, মনে হচ্ছিল যেন কোনো ডার্ক কমেডি শুনছি। হ্যাঁ, ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেরিন অফিসার, যিনি কোটি কোটি ডলারের উন্নত মেরামত কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত বোধ করছেন। কারণ তাদের ডকে একটা সাধারণ কলিন্স ক্লাস সাবমেরিন মাসের পর মাস শুধু পড়ে আছে। কেন? কারণ একটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টস, একটা বিশেষ থার্মাল কাপলিংয়ের অভাব। আর এই পার্টসটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটা নির্দিষ্ট কারখানা ছাড়া আর কোথাও তৈরি হয় না। অস্ট্রেলিয়ার নিজস্ব প্রকৌশলীরা অত্যন্ত দক্ষ হওয়া সত্ত্বেও তারা এর কোনো বিকল্প তৈরি করতে পারেন না। একটা স্বাধীন রাষ্ট্রের নৌবাহিনীকে কেবল একটা ছোট্ট যন্ত্রাংশের জন্য বিদেশি কারখানার ওপর নির্ভর করে নিষ্ক্রিয় বসে থাকতে হচ্ছে। এটা কেমন সার্বভৌমত্ব? এই নিষ্ক্রিয়তার পেছনে একটা বিশাল আইনি কাঠামো কাজ করে, যাকে বলা হয় আইটেরা বা ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশনস। এটা মূলত স্নায়ুযুদ্ধের সময়কার আইনি কাঠামো। তখনের উদ্দেশ্য ছিল মার্কিন সামরিক প্রযুক্তি যেন কোনোভাবেই সোভিয়েত ইউনিয়নের হাতে না পড়ে তা নিশ্চিত করা। কিন্তু বর্তমান যুগে এসে এই আইটার কাঠামোটি মিত্রদেশগুলোর জন্যই একটা বিশাল গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এর অধীনে আইটার টেন্ট নামের একটা অত্যন্ত জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। আইটার টেন্ট বিষয়টা বেশ কৌতূহল উদ্দীপক। ধরুন, অস্ট্রেলিয়ার কোনো একটা স্টার্টআপ কোম্পানি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে একটা অত্যাধুনিক পানির নিচের ড্রোন তৈরি করল। সব কিছু তাদের নিজেদের তৈরি। কিন্তু সেই ড্রোনের একটা ছোট্ট প্রোপেলার বা স্ক্রু বসানোর জন্য যদি তারা একটা মার্কিন ব্লুপ্রিন্ট ব্যবহার করে বা কোনো একজন মার্কিন কনসালটেন্টের সামান্যতম সাহায্য নেয়, ব্যাস পুরো প্রজেক্টটি টেইন্টেড বা দাগযুক্ত হয়ে গেল। ঠিক, এর মানে হলো ওই সম্পূর্ণ প্রজেক্টটি তখন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনি নিয়ন্ত্রণের অধীনে চলে যাবে। অস্ট্রেলিয়া নিজেদের তৈরি করা সেই ড্রোনটি কার কাছে বিক্রি করতে পারবে বা পারবে না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার আর অস্ট্রেলিয়ার হাতে থাকল না। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া এই প্রযুক্তি অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা যাবে না। দেশীয় উদ্ভাবন এবং প্রযুক্তিগত স্বাধীনতার জন্য এর চেয়ে বড় বাধা আর কি হতে পারে? আর এখানেই সবচেয়ে বড় প্রহসনটা লুকিয়ে আছে। আমরা এমন একটা ব্যবস্থার উপর নির্ভর করছি যা আমাদের নিজেদের উদ্ভাবনকে গলা টিপে মারছে, কিন্তু যাদের উপর আমরা নির্ভর করছি সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেদের সক্ষমতা নিয়েই তো এখন বড় ধরনের প্রশ্ন রয়েছে। তাদের নিজেদের সাবমেরিন নির্মাণের শিল্পটি এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
তাদের নিজস্ব নৌবাহিনীর আকার বজায় রাখার জন্য বছরে অন্তত 2টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন নির্মাণ করা প্রয়োজন, কিন্তু তারা বর্তমানে বছরে মাত্র 1.2 থেকে 1.4টি সাবমেরিন নির্মাণ করতে পারছে। গ্রটন এবং নিউপোর্ট নিউজের মতো বিশাল শিপইয়ার্ডগুলোর অবস্থা করুন, কারণ সেখানে পর্যাপ্ত দক্ষ ওয়েল্ডার, পাইপ ফিটার এবং ইলেকট্রিশিয়ান পাওয়া যাচ্ছে না। যে প্রজন্ম এই কাজগুলো করত তারা অবসরে যাচ্ছে, আর নতুন প্রজন্মের মধ্যে এই ধরনের ভারী শিল্পে কাজ করার আগ্রহ কম। নিজেদের নৌবাহিনীর চাহিদাই যেখানে তারা পূরণ করতে হিমশিম খাচ্ছে, সেখানে আগামী দশকের শুরুতে অস্ট্রেলিয়াকে 3 থেকে 5টি পারমাণবিক সাবমেরিন সরবরাহ করার এই যে প্রতিশ্রুতি, এটা তো রীতিমতো একটা লজিস্টিক্যাল অসম্ভব বিষয় বলে মনে হয়। এটা অনেকটা এমন যে দোকানের নিজেদের শোকেসেই মাল নেই, তারা অন্য দেশে বিশাল চালান পাঠানোর চুক্তি করে বসে আছে। আর যদি কোনোভাবেই তারা এই সাবমেরিনগুলো সরবরাহ করতে সক্ষম হয়, তারপর কি হবে? এর রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স কিভাবে হবে? এক্ষেত্রে যুক্তরাজ্যের অভিজ্ঞতা আমাদের জন্য একটা ভীতিকর দৃষ্টান্ত হতে পারে। ইউকের তো নিজস্ব পারমাণবিক সাবমেরিন রয়েছে, কিন্তু কিছু নির্দিষ্ট মার্কিন প্রযুক্তির ওপর তাদের নির্ভরশীলতা আছে। নিজেদের সাবমেরিন মেরামতের জন্য নিজেদের দেশের ডকেই তাদের মার্কিন মেকানিকদের প্রবেশাধিকার দিতে হয়। এবং শুধু প্রবেশাধিকার দেওয়াই নয়, সেই মার্কিন মেকানিকদের ডকে প্রবেশের আইনি পারমিট পেতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে অনুমোদন আনতে কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যুক্তরাজ্যকে। ভাবতে পারছেন বিষয়টা? নিজেদের দেশের ডকে নিজেদের সাবমেরিন ঠিক করতে ভিনদেশি মেকানিকের ভিসার জন্য বছরের পর বছর অপেক্ষা। হাজার হাজার মাইল দূরে অবস্থিত অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই আমলাতান্ত্রিক জটিলতা যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে তা সহজেই অনুমেয়। ধরা যাক কোনো একটা জরুরি মুহূর্তে, যখন হয়তো একটা আঞ্চলিক সংঘাত দোরগোড়ায়, তখন যদি যন্ত্রাংশ বা পারমিট আটকে দেওয়া হয়। তবে $1 বিলিয়ন এই সাবমেরিনগুলো তো অত্যন্ত ব্যয়বহুল, কিছু ভাসমান জাদুঘর ছাড়া আর কিছুই থাকবে না। একদম ঠিক। আর এতক্ষণ তো আমরা শুধু হার্ডওয়্যার বা সাবমেরিনের বাইরের কাঠামো নিয়ে কথা বললাম। চুক্তির যে দ্বিতীয় স্তর বা পিলার 2, সেখানে পরিস্থিতি আরও গভীর এবং জটিল। এই স্তরে এআই, কোয়ান্টাম কম্পিউটিং এবং সাইবার ওয়ারফেয়ারের মতো অত্যাধুনিক প্রযুক্তির কথা বলা হয়েছে। অ্যাডিলেইডে কর্মরত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের করা একটা দারুণ বিশ্লেষণ এখানে উল্লেখ করা যায়। তিনি যখন এই সাবমেরিনগুলোর এআই চালিত সোনার এবং প্রোপালশন সিস্টেমের জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার এবং বিদ্যুতের চাহিদার হিসাব কষলেন, তখন যে ফলাফল বের হলো তা চমকে দেওয়ার মতো। দেখা গেল এই বিপুল ডিজিটাল পরিকাঠামোটি শুধু সচল রাখতেই যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন, তা দিয়ে আস্ত একটা ছোট শহর অনায়াসেই চালিয়ে নেওয়া সম্ভব। এই বিপুল পরিমাণ জাতীয় সম্পদ ব্যয় করা হচ্ছে এমন একটা সিস্টেমের পেছনে, যার কোর বা মূল ভিত্তিতেই আমাদের নয়, এই এআই প্রসেসর এবং পারমাণবিক চুল্লির কোডগুলো হলো ব্ল্যাক বক্স। এগুলো সম্পূর্ণ গোপন এবং এর স্বত্বাধিকার কেবলই মার্কিন কোম্পানিগুলোর। অস্ট্রেলিয়ার সেরা প্রকৌশলীদেরও এই কোডগুলো দেখার, অডিট করার বা এর ভেতরে কি আছে তা জানার কোনো আইনি অধিকার নেই। এখানেই ডিজিটাল উপনিবেশবাদ বা ডিজিটাল কলোনিয়ালিজমের ধারণাটা খুব স্পষ্টভাবে সামনে আসে। একটা সেলফ ড্রাইভিং গাড়ির উদাহরণ দিয়ে বিষয়টা খুব সহজে বোঝা যায়। ধরুন আপনি প্রচুর টাকা খরচ করে একটা অত্যাধুনিক সেলফ ড্রাইভিং গাড়ি কিনলেন। গাড়ির ভেতরে বসার অধিকার আপনার আছে, বিদ্যুতের বিল বা তেলের খরচ দেওয়ার দায়িত্বও আপনার। কিন্তু গাড়িটা কোন রাস্তায় চলবে, কোথায় যাবে, তা যদি প্রস্তুতকারক কোম্পানি দূরবর্তী কোনো সার্ভার থেকে নিয়ন্ত্রণ করে, এবং আপনার যদি স্টিয়ারিং হুইল নিজের ইচ্ছামতো ঘোরানোর কোনো ক্ষমতাই না থাকে, তবে আপনি আসলে সেই গাড়ির চালক নন, আপনি কেবলই একজন অসহায় যাত্রী। সামরিক এআই সিস্টেমের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটতে যাচ্ছে। যদি এই এআই অ্যালগরিদমগুলো যুদ্ধের ময়দানে কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তবে কোড দেখার অনুমতি না থাকায় সেটা সংশোধন করার কোনো উপায় আমাদের হাতে থাকবে না। এই প্রযুক্তিগুলো আমাদের নিজেদের নীতি এবং নৈতিকতার সাথে আদৌ সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করার কোনো সুযোগই এই ব্ল্যাক বক্স প্রযুক্তিতে নেই। এর মানে দাঁড়ায় সম্পূর্ণভাবে একটা বিদেশি অপারেটিং সিস্টেমের ওপর নিজেদের দেশের জাতীয় প্রতিরক্ষাকে অন্ধের মতো ছেড়ে দেওয়া। এর সাথে আবার যুক্ত হয়েছে ডেটা অসাম্যের বিষয়টা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলো তো মূলত ডেটার ওপর ভিত্তি করে কাজ করে। মার্কিন নৌবাহিনীর কাছে গত কয়েক দশকের মহাসাগরীয় অঞ্চলের গতিবিধি, সাবমেরিন ট্র্যাকিং এবং নেভাল অপারেশনের যে বিশাল পরিমাণ ডেটা ভাণ্ডার রয়েছে, অস্ট্রেলিয়ার তো তার ধারে কাছে যাওয়ারও সক্ষমতা নেই। ফলে এই অংশীদারিত্বকে কোনোভাবেই দুটি সমপর্যায়ের স্বাধীন রাষ্ট্রের অংশীদারিত্ব বলা চলে না।
এই এআই মডেলগুলো যখন ট্রেন করা হবে তখন সেখানে স্বাভাবিকভাবেই মার্কিন স্বার্থ, তাদের নিজস্ব কৌশলগত মতবাদ এবং তাদের নিজস্ব বায়াস বা পক্ষপাতিত্বগুলো আধিপত্য বিস্তার করবে। এআই তো আর নিরপেক্ষ কোনো সত্তা নয় যে ডেটা তাকে খাওয়ানো হবে সে সেভাবেই চিন্তা করবে। এর ফলে অস্ট্রেলিয়ার নিজস্ব বুদ্ধিবৃত্তিক স্বায়ত্তশাসন পুরোপুরি হারিয়ে যাবে। এবং প্রস্তাবিত শেয়ার্ড ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টের মাধ্যমে অস্ট্রেলিয়ার সবচেয়ে সংবেদনশীল প্রতিরক্ষা ডেটাগুলো মার্কিন নিয়ন্ত্রিত ডিজিটাল অবকাঠামোতে জমা হতে থাকবে। এর ফলে একটা স্বাধীন প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার বদলে আমরা কেবল মার্কিন নেটওয়ার্কের একটা সাধারণ নোড বা সংযোগ বিন্দুতে পরিণত হচ্ছি। আমাদের ডেটা, আমাদের টাকা, কিন্তু নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। প্রযুক্তি এবং ভূ-রাজনীতির এই জটিল সমীকরণের সাথে এখন আবার যুক্ত হয়েছে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের আগ্রাসী প্রভাব। নতুন গঠিত অকাস ডিফেন্স ইনভেস্টর নেটওয়ার্কের দিকে তাকালেই যুদ্ধের অর্থনীতির এই নতুন রূপটি স্পষ্ট হয়ে ওঠে। এই নেটওয়ার্কের অধীনে $400 বিলিয়ন বেশি প্রাইভেট তহবিল রয়েছে। সাধারণত সামরিক প্রযুক্তিগুলোতে কয়েক দশকের দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা এবং চরম নিরাপত্তার প্রয়োজন হয়, কারণ এখানে মানুষের জীবনের প্রশ্ন জড়িত, দেশের অস্তিত্বের প্রশ্ন জড়িত। একটা সাবমেরিন তো আর কোনো মোবাইল অ্যাপ নয় যে ক্র্যাশ করলে আবার রিস্টার্ট দেয়া যাবে। কিন্তু ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তো সম্পূর্ণ ভিন্ন একটা মডেলে কাজ করে। তাদের মূল লক্ষ্য থাকে আগামী 5 বছরের মধ্যে বিনিয়োগের উপর 10 গুণ বা 10x রিটার্ন নিশ্চিত করা। সিলিকন ভ্যালি স্টার্টআপ কালচারের একটা বিখ্যাত নীতি আছে, মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস। দ্রুত এগো এবং প্রচলিত ব্যবস্থা ভেঙে দাও। একটা সাধারণ সফটওয়্যারের ক্ষেত্রে এই নীতি হয়তো কাজ করতে পারে, কিন্তু একটা পারমাণবিক সাবমেরিন বা সামরিক এআই সিস্টেমের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হলে তা চরম ধ্বংসাত্মক ফলাফল ডেকে আনতে পারে। ভেঞ্চার ক্যাপিটালিস্টরা এখন নির্ধারণ করছে কোন অস্ত্র তৈরি হবে এবং কোন প্রযুক্তিতে বিনিয়োগ করা হবে। এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সরাসরি তাদের পোর্টফোলিওর মুনাফার দিকে তাকিয়ে, রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বাধীনতার কথা ভেবে নয়। মুনাফা যেখানে বেশি বিনিয়োগ সেখানে দেশের সত্যিকারের প্রতিরক্ষা প্রয়োজনটা এখানে গৌণ হয়ে যাচ্ছে। এইসব কিছু যখন একসাথে বিশ্লেষণ করা হয় তখন দেখা যায় সার্বভৌমত্ব শব্দটা বর্তমানে এমন একটা ভার বহন করছে যা বাস্তবতার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই চুক্তির ফলে একটা স্বাধীন রাষ্ট্র ধীরে ধীরে একটা মার্কিন কেন্দ্রিক নেটওয়ার্কের বিশেষ শাখা বা বলা যায় একটা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হচ্ছে। দেশের অর্থনীতি, শিল্প, সক্ষমতা এবং ডিজিটাল অবকাঠামো এতটাই গভীরভাবে অন্য একটা দেশের সাপ্লাই চেনের সাথে যুক্ত করে ফেলা হচ্ছে যে সেখান থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো পথ আর খোলা থাকছে না। চুক্তির মাধ্যমে যে সার্বভৌম ক্ষমতা কেনার কথা বলা হচ্ছে তা আসলে মার্কিন ক্ষমতার একটা সাবস্ক্রিপশন সার্ভিস ছাড়া আর কিছুই নয়। আর যে কোনো সাবস্ক্রিপশন সার্ভিসের মতোই এর শর্তাবলী মূল মালিক যে কোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন করে দিতে পারে। আজ হয়তো তারা বন্ধুসুলভ আচরণ করছে, কিন্তু কাল যদি তাদের অভ্যন্তরীণ রাজনীতি বদলে যায় তবে এই সাবস্ক্রিপশন বাতিল হতে এক মুহূর্তও সময় লাগবে না। একটি জাতির সামগ্রিক সরবরাহ শৃঙ্খল, ভবিষ্যৎ প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো এবং মৌলিক শিল্পনীতি যখন সম্পূর্ণভাবে অন্য একটা বিদেশি শক্তির আইনি এবং প্রযুক্তিগত কাঠামোর হাতে তুলে দেওয়া হয়, তখন তার নিছক কোনো অস্ত্র ব্যবস্থা কেনার চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেদের অস্তিত্বের ডিএনএকে এমনভাবে এবং এত গভীরভাবে পরিবর্তন করে ফেলা যা আর কখনোই আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। রাজনীতি থেকে শুরু করে সমুদ্রের তলদেশের ইঞ্জিন রুম পর্যন্ত প্রতিটি স্তরে এই নির্ভরশীলতা শৃঙ্খল স্থায়ী রূপ ধারণ করছে। একটি স্বাধীন দেশের ভবিষ্যৎ এভাবেই অন্য একটি দেশের সার্ভারে চিরস্থায়ীভাবে আবদ্ধ হয়ে যাচ্ছে।